করোনা মহামারীতে রাজধানীর মার্কেট শপিং মলে দূরত্ব বিধির বালাই নেই, মাস্ক পরতেও অনীহা। একদিনে আরো ৩৫ জনের মৃত্যু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল পরিদর্শন কমিটি পুনর্গঠন। মেট্রো রেল প্রকল্পে আক্রান্তদের জন্য 2টি ফিল্ড হাসপাতাল, কাজে যোগ দেওয়ার আগে বাধ্যতামূলক কোভিড পরীক্ষা। বন্যা পরিস্থিতির অবনতিতে বাড়ছে দুর্ভোগ, ফসলের ক্ষতির সাথে বিপর্যস্ত সড়ক যোগাযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরো থাকছে, রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান, শুধু শৌখিনতা নয়, আসছে পুষ্টির যোগানও। করোনা সংক্রমণের মাঝে রাজধানীর মার্কেট শপিং মলগুলোতে স্বাস্থ্য ও দূরত্ব বিধি মানার কোনো বালাই নেই, গায়ে গা ঘেঁষে চলছেন ক্রেতারা। বাধ্যতামূলক হলেও মাস্ক পরতেও অনীহা অনেকের। সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে জেনেও মাস্ক না পরিয়ে শিশুদেরকে নিয়ে বেরিয়েছেন অনেক বাবা মা। ছুটির দিনে রাজধানীর মার্কেট শপিং মলের চিত্র জানাচ্ছেন মফিউর রহমান। করোনার কারণে ঈদুল ফিতরে কেনাকাটা করা যায়নি, তাই এবারে ঈদের আগে মার্কেট শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড়। মার্কেট মলে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। কিছু মার্কেটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী থাকলেও অনেক মার্কেটে নেই। আর স্বাস্থ্যবিধি তো দূরের কথা, গায়ে গা ঘেঁষে চলছে বেচাকেনা। মাস্ক পরা সরকারি নির্দেশনাকে যেন থোড়াই কেয়ার। অনেকের মুখেই মাস্ক নেই। মাস্ক ছাড়া মার্কেটে এনে অনেক অভিভাবক শিশুদেরকেও ফেলে দিচ্ছেন ঝুঁকির মুখে। না, আমি বললাম তো তাড়াহুড়ার মধ্যে আসছি, তো এটার জন্য মনে করেন যে মাস্কটা ব্যবহার করি। মাস্ক না পরতে অজুহাতেরও শেষ নেই। যে আমি এতক্ষণ পড়ছি, হয়তো নিজের কাছে একটু বিরক্ত মনে হয়েছে, তাই এখন পরি নেই। মাস্ক আসলে প্রচন্ড গরম তো, আর পরে আসছি, ভিতরে এসে আমি আবার খুলে রাখছি। এটাই ব্যবসা বাণিজ্য খারাপ, বৈশা রয়েছে, কাস্টমার নাই, এই কারণেই পরে না। পোশাকের দোকান খুললেও করোনার কারণেই নতুন ডিজাইনের পোশাক খুব একটা নেই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের 139তম দিনে দেশে আরো 35 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 28 জনই পুরুষ। হাসপাতালে মারা গেছে 32 জন। নতুন শনাক্তের সংখ্যা 2548 এবং সুস্থ হয়েছেন 1768 জন। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশের শনাক্তের সংখ্যা বেড়ে 2,18,658 ও মৃত্যু 2,836 জন। সুস্থ হয়েছেন 1,20,976 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,027টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10 লাখেরও বেশি। শনাক্তের হার 20.04%, মৃত্যুর হার 1.30% এবং সুস্থতার হার 55.33%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত 2,836 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 7 জন। ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রাম বিভাগ 6 জন, খুলনা বিভাগ 6 জন, সিলেট 4 জন, রংপুর 4 জন, বরিশাল 3 জন এবং রাজশাহী বিভাগে 1 জন। নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এদিকে করোনা পরিস্থিতিতে হাসপাতাল পরিদর্শনে কমিটি পুনর্গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাস্ক নিয়ে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে নকল মাস্ক সরবরাহের বিষয়ে নিশ্চিত হয়ে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এদিকে প্রতি মাসে একবার হাসপাতাল পরিদর্শন করে করোনা চিকিৎসার পরিস্থিতি জানাতে 45 কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মেট্রো রেল প্রকল্পের অনেক শ্রমিক করোনা আক্রান্ত হওয়ায় দুটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে মূলত বিদেশি ঠিকাদার ও পরামর্শকদের শর্ত মেনে। রাজধানীর গাবতলী ও উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে 10 ও 13 বেডের হাসপাতাল দুটিতে ডাক্তার, নার্স সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আর কাজে যোগ দেওয়ার আগে কোভিড পরীক্ষা ও কোয়ারেন্টাইনও বাধ্যতামূলক করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে সবার আস্থা ফেরাতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। মেট্রো রেল নিয়ে ইবনে নূর শাওনের 3 পর্বের রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন মনিরুল ইসলাম। স্বপ্নের মেট্রো রেল প্রকল্পে সংশ্লিষ্ট বিদেশি শ্রমিক এবং প্রকৌশলীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এমন প্রায় 25টি বেড। প্রস্তুত ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় লোকবল। কাঙ্ক্ষিত সময়ে প্রকল্প শেষ করতে কর্তৃপক্ষের এমন উদ্যোগে সন্তুষ্ট কর্মরত বিদেশিরাও। বিদেশি পরামর্শকদের শর্ত মেনেই নেওয়া হয়েছে এসব ব্যবস্থা। ভেন্টিলেশন ছাড়া সব ব্যবস্থাই আছে ফিল্ড হাসপাতালে। আন্তর্জাতিক মান বজায় রেখেই হয়েছে সবকিছু। ফার্স্টে সাসপেক্টেড হলে কোয়ারেন্টাইন এবং তারপরে আমরা RT-PCR করার ব্যবস্থা করব এবং তারপরে যদি পজিটিভ থাকে সেই ক্ষেত্রে আমরা 14 দিন বা যতদিন পর্যন্ত তিনি ইমপ্রুভমেন্ট না করবে, নেগেটিভ না হবে, ততদিন পর্যন্ত এখানে থেকে ফুল ফ্যাসিলিটি পাবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধ বা যাবতীয় যা ফ্যাসিলিটি সবকিছু এখানে পাওয়া যাবে। প্রকল্প সংশ্লিষ্ট 125 জন কোভিড পজিটিভ। কর্তৃপক্ষকে ভাবিয়ে তুললেও দ্রুতই সব ব্যবস্থা করা হয়, কারণ নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করাই যে লক্ষ্য। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পাইনি। আমরা যদি আবার ইনডিফিনিট কালের জন্য বসে থাকি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে জাপানিজদের আসার যে একটা এখন পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশটাও কিন্তু তাইলে আমরা করতে পারতাম না। হাসপাতাল নির্মাণ ও পরিচালনার ব্যয় প্রাথমিকভাবে বিদেশি ঠিকাদার ও পরামর্শকদের নিতে হচ্ছে। যে কনসালটেন্ট গ্রুপ আসবে, যে কন্ট্রাক্টর গ্রুপ আসবে, তাদের ব্যয় এটা চলবে, কিন্তু এটা আলটিমেটলি এটা রিইম্বার্সেবল হবে, আমাদের কাছে তারা ক্লেম করতে পারবে। কর্মীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উত্তরার মূল ডিপোতে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আর জরুরি অবস্থায় শ্রমিক ও প্রকৌশলীদের ICU সাপোর্টের জন্য শয্যা প্রস্তুত রাখা হয়েছে বেসরকারি হাসপাতালে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি নির্বাচন আন্দোলনে ব্যর্থ, জনগণ প্রত্যাখ্যাত একটি রাজনৈতিক দল। এমন অবস্থায় পড়ে দিগ্ভ্রান্তের মতো প্রলাপ করছেন দলটির নেতারা। আওয়ামী লীগের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। প্রণব চক্রবর্তী রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা প্রতিরোধ সামগ্রী ও বন্যার্ত জেলাসমূহে প্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণ অনুষ্ঠান। ভিডিও কনফারেন্সে সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিদেশ যাত্রীদের নমুনা পরীক্ষা করে করোনা সংক্রমণ বিষয়ে সনদ গ্রহণ বাধ্যতামূলক, তাই তাদের রিপোর্ট দ্রুত সময়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান তার। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নমুনা গ্রহণ এবং রিপোর্ট প্রদান করে তাদের উদ্বেগ কমানোর দিকে স্বাস্থ্য বিভাগের নজর দেওয়া জরুরি। দুর্যোগ মোকাবেলায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক বেশি সক্ষম বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, বিনা কারণে বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে। একটি দল, তাদের নেতারা অন্ধকারে গিরিখাতে দিগ্ভ্রান্ত পথহারা পথিকের মতো প্রলাপ বকতে শুরু করেছে। নিজেদের দুর্বলতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তারা বুঝতে পারেনি যে দেশে প্রেসব্যাপী গলাবাজির দিন শেষ। ডিজিটাল বাংলাদেশের জনগণ অনেক সচেতন। দেশের এ সংকটে বিএনপি জনগণের পাশে না থেকে ঘরে বসে আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পাহাড়ে থেকেও বিএনপি কি করেছে সেটা বাংলাদেশের মানুষ সাক্ষী। অতীতেও আমরা যেমন করেছি, এবারের এই করোনা ভাইরাসের প্রতিরোধেও আমরা অনন্য সাফল্য অর্জন করব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে অতি প্রয়োজন ছাড়া এবার ঈদুল আজহা উদযাপনে বাড়ি না যেতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, বেঁচে থাকলে অনেক ঈদ উদযাপনের সুযোগ পাওয়া যাবে। কাজেই করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে এবার ঈদযাত্রা না করাটাই সবার জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেন নৌ প্রতিমন্ত্রী। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের স্মরণ সভায় তাঁদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন খালিদ মাহমুদ চৌধুরী। যাত্রী সাধারণের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, প্রয়োজন ছাড়া আমরা এই যাত্রাটা যেন পরিহার করি, কারণ আমরা ভবিষ্যতে বেঁচে থাকলে অনেক ঈদ পাবো, উদযাপনের অনেক সুযোগ পাবো। কাজেই আমরা তাড়াহুড়া করে পাড়াপাড়ি করে বা জীবনের ঝুঁকি নিয়ে এই যাত্রা না যাওয়াটাই আমার মনে হয় আমাদের জন্য মঙ্গলের। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেই সঙ্গে বেড়েছে বানভাসী মানুষের দুর্ভোগ। রাস্তাঘাট ডুবে ব্যাহত হচ্ছে যোগাযোগ। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও শৌচাগার সংকট চরমে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। জামালপুরের ৭ উপজেলায় প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানিও। জেলার ৯,১৮৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। বন্যা দুর্গত এলাকায় কাজ করছে ৫৯টি মেডিকেল টিম। সিরাজগঞ্জে পানি বাড়তে থাকায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শাহজাদপুর, চৌহালি, বেলকুচি, সদর ও কাজীপুর উপজেলার যমুনা তীরবর্তী মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া, কাটাখালী সহ সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নতুন এলাকা। সরকারি হিসেবে ৩,১৮৬ হেক্টর জমির আমন বীজ, আউশ ধান ও শাকসবজি সহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। টাঙ্গাইলের ৯টি উপজেলা বন্যা কবলিত। এর মধ্যে যমুনার চরাঞ্চলের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বিপাকে দুর্গতরা। শরীয়তপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শরীয়তপুর চাঁদপুর সড়কের বিভিন্ন অংশ ২-৩ ফুট পানির নিচে ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তি বেড়েছে যাত্রীদের। মাদারীপুরে পদ্মা ও আরিয়াল খাঁ নদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙছে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ও ফসলি জমি। মুন্সিগঞ্জে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লৌহজং উপজেলা। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। সুনামগঞ্জে সুরমা নদীর তীর উপচে এখনো পানি প্রবেশ করছে লোকালয়ে। সদর, বিশ্বম্বরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক, দুয়ারাবাজার, শাল্লা, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা, জগন্নাথপুরে লক্ষাধিক মানুষ পানিবন্দী। এসব এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানি বেড়ে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ ও কোম্পানিগঞ্জ সদর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হয়েছে উসমানীনগর ও বালাগঞ্জেও। এদিকে গাজীপুরেও বিভিন্ন নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। মাদ্রাসা শিক্ষা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করায় একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন পরিচালক শাহাদাত রাসেল। কালার অব চাইল্ডহুড নির্মাণের পর হুমকির পাশাপাশি তার নামে ভুয়া আইডি তৈরি করে হিংসা ছড়ানো হচ্ছে। থানায় নির্মাতা রাসেল সাধারণ ডায়েরি করলেও হুমকিদাতারা ধরাছোঁয়ার বাইরে। তবে পুলিশ সদর দপ্তর বলছে, অপরাধী যারাই হোক আইনের আওতায় আনা হবে। আদিত্য মামুনের রিপোর্টে রয়েছে বিস্তারিত। কালার অব চাইল্ডহুড মাদ্রাসা পড়ুয়া এক কিশোরের শৈশব আর স্বপ্ন নিয়ে এগিয়েছে গল্পটি। শিশু নির্যাতনের চিত্র উঠে আসে চলচ্চিত্রে। গেল ১০ জুলাই ইউটিউবে মুক্তির আগে চলচ্চিত্রটি ঘুরে আসে বিশ্বের ১৭টি দেশে, জয় করে ৪টি আন্তর্জাতিক পুরস্কারও। তুমি ছবি আঁকতে পছন্দ করো? সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে মুক্তির পর থেকেই পরিচালক শাহাদাত রাসেলের কাছে আসতে থাকে হত্যার হুমকি। এখানেই শেষ নয়, তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেও ছড়ানো হচ্ছে অপপ্রচার। নিরুপায় হয়ে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় সিনেমাটি। দুনিয়াতে যা কিছু সুন্দর সেগুলো হলো হালাল,
আর দুনিয়াতে যা কিছু অসুন্দর সেগুলো হলো হারাম। জীবন বাঁচাতে থানায় সাধারণ ডায়েরি করলেও থামেনি হুমকি। শিশু নিপীড়নের নিউজগুলো, তো সেই প্রেক্ষাপটটা নিয়ে মূলত আমার ফিল্মটা। গত 10 তারিখে বাংলাদেশে রিলিজ দিই। তো রিলিজের পরে যেটা হয়, একটা শ্রেণী উগ্রপন্থী একটা শ্রেণী যারা আমাকে অনুমত লেফটেড দিতে থাকে। একটি সংঘবদ্ধ চক্র উদ্দেশ্যমূলকভাবে তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি। হুমকি দাতাদের আইনের আওতায় আনার দাবি জানান এই পরিচালক। আমার কাছে 200-র উপরে থ্রেড আছে, যেগুলো আমাকে লাইফ থ্রেড, যেখানে পাওয়া হবে সেখানে হত্যা করা হবে। এবং এটার জন্য আমি আসলে আমার নিজের জীবন নিয়ে এখন শঙ্কিত। সেই জায়গা থেকে আমি আমার নিরাপত্তার আবেদনটা করতেছি। শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক জানালেন, এ ধরনের কাজ সংস্কৃতির উপর আঘাত। ছবিটি নিয়ে ইদানিং একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আমরা আমাদের সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত রেখেই তাদেরকে প্রতিহত করব। এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানায় গেলে থানার ওসি কথা বলতে রাজি হননি। সাইবার পুলিশ বলছে, এ ঘটনায় সাইবার ক্রাইমে মামলা করা হলে তদন্ত করবেন তারা। অন্তত এটা নিশ্চিত করতে পারবো ফেক আইডি তৈরি করে তাকে উদ্দেশ্যমূলকভাবে তাকে ফাঁসানোর জন্য অন্য কেউ এই গুজবগুলো ছড়াচ্ছে। আর পুলিশ সদর দপ্তর বলছে, অপরাধী যে বা যারাই হোক তাদের আইনের আওতায় আনা হবে। অবশ্যই তার জীবনের নিরাপত্তা বিধানের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো হুমকি ধামকি রোধ করতে হবে। মুক্ত ও স্বাধীনভাবে চলবে সংস্কৃতি চর্চা, এ প্রত্যাশাই সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের বিভিন্ন হাট বাজারে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর কথা বলছেন চট্টগ্রামের মেয়র। তবে করোনা সংক্রমণের কারণে অনলাইনে পশু কেনাবেচা বাড়ছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রতি বছর কোরবানির আগে বিভিন্ন অলিগলিতে বসত মৌসুমী ব্যবসায়ীদের গরুর হাট। করোনার কারণে এবার বসছে না সেসব হাট। সিটি কর্পোরেশনের ইজারা দেয়া বিভিন্ন হাটে এর মধ্যে শুরু হয়েছে পশু কেনাবেচা। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা পশু আনতে শুরু করেছে বিভিন্ন হাটে। মিয়ানমার থেকে আসলে ইন্ডিয়াতে যদি না আসে, বাংলাদেশে গরু মানুষের কিছুটা বাঁচবে। ছটা বিক্রি করছে আর 11টা আছে। যে গরু বাংলাদেশে আছে, বাংলাদেশে গরু ছাড়বো। গরুর হাটের পাশাপাশি বিভিন্ন খামারেও চলছে পশু বেচা কেনা। আমাদের দেখছেন 50,000 থেকে শুরু করে 15 লক্ষ 16 লক্ষ টাকা পর্যন্ত আমাদের খামারে গরু আছে। এদিকে করোনা আতঙ্কে ক্রেতারা সরাসরি খামার থেকেও পশু কিনছেন। টাকার অঙ্কে এর পরিমাণ 500 কোটি টাকা হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি অনলাইনে পশু বিক্রি হচ্ছে বলেও জানান তারা। অনলাইনে অনেক পেশা বিক্রি হচ্ছে। তাছাড়া আমাদের খামার থেকে, সরাসরি খামার থেকে ইতিমধ্যে অর্ধেক গবাদি পশু বিক্রি হয়ে গেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশুর হাট বসছে বলে জানান চট্টগ্রামের মেয়র। স্বাস্থ্যবিধি মেনে এই হাটগুলো পরিচালনা করতে হবে এবং সেই জন্য যেইভাবে আমরা আমাদের পরিকল্পনা করা প্রয়োজন, পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা আমাদের ডিপার্টমেন্টাল পর্যায়ে আলাপ আলোচনা করি, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। দিন যতই ঘনিয়ে আসবে পশু বেচাকেনা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের তাগিদ দিয়েছেন তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। রাজধানীতে অনেক শৌখিন মানুষ ছাদের উপর করছেন ফল ফসলের চাষ। দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তো রীতিমতো ঘোষণাই দিয়েছে, ছাদে বাগান করলে হোল্ডিং ট্যাক্স মওকুফ। দিনে দিনে এমন বাগান বৃদ্ধি পাওয়ায় খুশি বন ও পরিবেশ মন্ত্রণালয়ও। মন্ত্রী জানান, শুধু শৌখিনতা নয়, পুষ্টির যোগানও আসছে ছাদ বাগান থেকে। মোহাম্মদ হানিফের ক্যামেরায় মিনালা দেবা রিপোর্ট। নগরে ছাদ বাগান করার ঝোঁক বেড়েছে নাগরিকদের মাঝে। ছুটির দিনে অবসর কাটাতে শৌখিনতার বশে অনেকেই ছাদ বাগান করতেন, কিন্তু এখন দিন পাল্টাচ্ছে। পরিবারের ফল ফসলের চাহিদা মেটাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ছাদ কৃষি। এ যেন এক সামাজিক আন্দোলনের রূপ নিতে যাচ্ছে। বাড়ির ছাদ সবুজে ভরানোর আনন্দটা যেন অন্যরকম। বাগান করে ফল ফ্রুটও হয়, আমরা খাই, আত্মীয় স্বজনরা দিই। উপরে আসলে মনটা ভালো লাগে। বাচ্চাদের জন্য খুব ভালো, ওরা এখানে এসে খুবই খেলাধুলা করে, খুবই মজা পায় ওরা এখানে। ছাদে বাগান করে মিটছে পরিবারের ফল ও সবজির চাহিদা। যদি আমরা ছাদ বাগান করি তাহলে প্রত্যেক দৈনন্দিন জীবনের যে শাকসবজির চাহিদাটা এটা আমরা মেটাতে পারি। অন্যদিকে আপনার শরীর, মন
পরিবেশ এগুলো উন্নত হবে। শহরে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাদবাগান ভূমিকা রাখে, তাই রাজুকের নকশায় ছাদবাগান রাখার পরামর্শ পরিবেশ সংগঠনগুলোর। সরকারের তরফ থেকে যদি আরো বেশি গুরুত্ব দিয়ে বিষয়টিকে বিবেচনা করা হয়, বিশেষ করে বিশ্বের উন্নত দেশগুলোর মতো যদি ছাদবাগানকে ম্যান্ডেটরি হিসেবে ঘোষণা করা যায়, তাহলে বোধ করি আরো অসংখ্য বাড়ির ছাদগুলো সবুজ করা সম্ভব হবে। ছাদবাগান তৈরি উৎসাহিত করতে বেশ কিছু উদ্যোগের কথা জানান ঢাকা উত্তর সিটির মেয়র। ছাদবাগান আমাদের করতে হবে, অক্সিজেন পেতে হবে এবং বাগানের কোনো বিকল্প নাই, এটি হলো আমার মেসেজ। এবং যারা যারা ছাদবাগান করবে তাদেরকে অবশ্যই আমরা ট্যাক্সের থেকে রিবেট দেওয়া হবে। শহরে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাদবাগান করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী। সবাইকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার ছাদে ছাদবাগান করুন এবং উৎপাদিত ফসল আপনি ভোগ করুন। শুধু ফল ফসলই নয়, শহরের সৌন্দর্যও বাড়ছে ছাদবাগানে। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। রাজধানী জুড়ে বেড়েছে চোরের উপদ্রব। চোর সিন্ডিকেটের টার্গেট ছোট ছোট দোকান। লাগাতার চুরি হওয়ায় আতঙ্কিত দোকানিরা। সুমন রায়হানের তোলা ছবিতে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। শনিরাখড়া কুতুবখালীর ছোট্ট দোকানি আজিজুল হকের মোবাইল সারাইখানায় চুরির দৃশ্য এটি। তালা কাটা থেকে চুরি শেষ হওয়া পর্যন্ত সময় লেগেছে মাত্র 1 মিনিট 14 সেকেন্ড। নগদ টাকা আর গুরুত্বপূর্ণ সবকিছু নিয়ে কৌশলে চোরের তাৎক্ষণিক পলায়ন। গেল কমাসে শুধু শনিরাখড়াতেই চুরি হয়েছে 18টি দোকানে, এমনকি রডের দোকানেও চুরি হয়েছে 13 দিন আগে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি, বিভিন্ন বহিরাগত লোকজন আসতেছে, কিন্তু তাদের পরিচয় আমরা পাইতেছি না ঠিক মতো। আমরা আসলে খুব দুশ্চিন্তায় আছি, চিন্তিত আছি, আতঙ্কে আছি, কারণ এখান থেকে আমাদেরকে যেভাবে একটা প্রোডাকশন এবং সাপোর্টিং দেওয়া দরকার সেটা আমরা চাই। সর্বোচ্চ তারা হয়তো 5 থেকে 6 মিনিট সময় নেয়, তালা ভাঙে ভিতরে ঢুকে এবং আমাদেরকে নিঃস্ব করে দেয়। প্রায় 200 দোকানের মধ্যে এরকম পিকআপ দিয়ে আর কি তারা সংঘবদ্ধ একটা চোর চক্র। রাজধানী জুড়ে যেসব ক্ষুদ্র দোকানি রয়েছে তাদেরকেই টার্গেট করেছে চোর সিন্ডিকেট। এরই মধ্যে 2 জন ধরাও পড়েছে, তবু বন্ধ হচ্ছে না চুরি। পুঁজিটা আসলেই কম, 2 থেকে 2.5 লাখ টাকা। এই সবগুলা মালামাল নিয়ে গেলে ওরা নিঃস্ব হয়ে যায়। সিটি কর্পোরেশন পদক্ষেপ নিতে আসে না লাইট লাগানোর লেগায়, সেই জন্য চুরিদারিটাও বাড়ছে। 5 লাখ 4 লাখ টাকা দোকানের চালান যদি পুরোটা যদি চুরি করে নিয়ে যায় তাহলে তো আমরা তার উঠে দাঁড়াতে পারতেছি না। এই দোকানে একবার চুরি হয়েছে, কত কষ্টে যেন কাটাই বলার বাহিরে। আমার মাইয়া লইয়া 3টা মাইয়া, আমার তোলা নাই, স্বামী নাই। একটা পিকআপ সামনে দিয়া ব্রেকেট দিয়া একটা লোকে তালা কাটলো গাড়িটা, এরপর মালসামানা কিছু নিয়ে গেছে গাড়িতে, আর যে টাকা ছিল ওইগুলো নিয়ে গেছে। সাবেক পুলিশ প্রধান বলছেন লকডাউনের কারণেই এমন অবস্থা, তবে প্রশাসনেরও ভূমিকা দরকার। স্থানীয় পুলিশকে তৎপর হতে হবে, তাদের পেট্রোল বাড়াই দিতে হবে, ঘন ঘন মার্কেট প্লেসগুলোতে আসবে, সন্দিগ্ধ লোক থাকলে সেগুলোকে গ্রেপ্তার করবে, এই ব্যবস্থা করতে হবে। আর মার্কেট এলাকায় যদি পাহারাদার নিয়োগ থাকে, সিটিজেন পেট্রোল থাকে, তাদের সাথে স্থানীয় পুলিশ একটা যোগ সাজস থাকবে, তারা আসবে, তাদের কাজ তদারকি করবে। প্রতি রাতেই যাত্রাবাড়ির দক্ষিণ কাজলা এলাকায় হচ্ছে চুরি, আর চোরদের টার্গেট এরকম ক্ষুদ্র দোকান। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। রাজনৈতিক দলের গঠনতন্ত্রে 33% নারী কোটা সংশোধনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদী মানববন্ধন করে দলটি। এ সময় গণপ্রতিনিধিত্ব আইনে নারীর 33% প্রতিনিধিত্বের মেয়াদ সীমা বাড়ানোরও দাবি করেন বক্তারা। নারীর প্রতি সহিংসতা রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মানববন্ধনে। নাটোরের চলন বিলের দুর্গম দুলসী গ্রামে বিরল একটি প্রাচীন গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। গাছটির সঠিক জাত বা বয়স জানেন না কেউই। প্রবীণরা বলছেন প্রায় 2 থেকে 300 বছর বয়স হতে পারে গাছটির। সম্প্রতি গবেষক, বন বিভাগের কর্মকর্তা সহ পর্যটকদের আগমনে স্থানীয়রা কৌতূহলী হয়ে উঠেছেন অচিন বৃক্ষটি নিয়ে। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা।
নাটোরের সিংড়া উপজেলার ১ নম্বর সুকাশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম দুলসী। প্রবেশ মুখে ভূমি থেকে প্রায় ১৫ থেকে ২০ ফুট উঁচুতে দাঁড়িয়ে প্রাচীন এই অচিন বৃক্ষ। উচ্চতা প্রায় ৫০ ফুট আর চওড়া প্রায় ১৫০ বর্গ ফুট। গোড়া থেকে প্রাকৃতিক কারুকাজের শেকড় জড়িয়ে রয়েছে গাছটিতে। জ্যৈষ্ঠ মাসে গাছটিতে ফল ধরে, দেখতে আঙ্গুর ফলের মতো এবং পাকলে অত্যন্ত সুস্বাদু, স্বাদ অনেকটা ক্ষীরের মতো। তাই স্থানীয়রা গাছটির নাম দিয়েছেন ক্ষীরির গাছ। নাটোর জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই দুলসী গ্রাম। সম্প্রতি গাছটি দেখতে আসছেন অনেক দর্শনার্থী। বন বিভাগ জানে না গাছটি সঠিক কোন গোত্রের বা জাতের, তবে নরওয়ে প্রবাসী বৃক্ষ গবেষক ভায়োলেট হালদার গাছটি সফেদা জাতের বলে মন্তব্য করেছেন। আমরা এই গাছটা সম্বন্ধে বয়সের কথা আমরাও বলতে পারবো না, আমার দাদারাও পারেনি। গাছের ফল একটা এমন সুস্বাদু জিনিস। এই গাছটি বাংলাদেশে মোট হাতে গোনা ৪টি বা ৫টি আছে, তার মধ্যে প্রথম যে বৃক্ষটার সন্ধান আমরা পেয়েছি সেটা নাটোরের সিংড়া উপজেলা। বিরল প্রাচীন এই গাছের বংশবৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়েছে বন বিভাগ। কোনো বংশ বিস্তারে কিভাবে হয়, রুট কাটিংয়ে হোক আর আপনার ব্রাঞ্চ কাটিংয়ে হোক, বীজ থেকে হোক, আমরা চেষ্টা করবো এই প্রজাতিটার বংশ বিস্তারের জন্য। গাছটি সংরক্ষণ ও এলাকাটিকে পর্যটন কেন্দ্র করার কথা ভাবছে জেলা প্রশাসন। এই বৃক্ষটি দেখার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষও কিন্তু এখানে আসতে পারবে এবং আমাদের পর্যটনেরও বিকাশ ঘটবে। অচিন এই গাছটির নিচে জেলা পুলিশের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে বৃক্ষমানিক নাম ফলক। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কৃষি খাতে যথাযথ ঋণ প্রবাহ নিশ্চিতকরণ এবং পরিবেশ বান্ধব উন্নয়ন ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়। অনলাইন আলোচনায় এমন মন্তব্য অর্থনীতিবিদ ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের। তাই এসডিজি অর্জনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কৃষি ও পরিবেশ বান্ধব প্রকল্পে অর্থায়নের তাগিদ দিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। এসডিজি অর্জনে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা কেমন হওয়া উচিত এ নিয়ে অনলাইন বৈঠকের আয়োজন করে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন BLFCA। বণিক বার্তার সহায়তায় আয়োজিত বৈঠকে বক্তাদের অভিমত, করোনার কারণে এসডিজি অর্জন কঠিন হয়ে পড়বে। এই সংকট উত্তরণে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও মত তাদের। তো শুধুমাত্র সরকারের পক্ষে এই যে চ্যালেঞ্জটি মোকাবেলা করা এবং আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করা 2030 সালের মধ্যে যেগুলো আছে সেটি আসলে সম্ভব না। এসডিজি অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা বাস্তবায়নে গতি সঞ্চারের আহ্বান জানান বক্তারা। চ্যালেঞ্জ মোকাবেলায় গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সহ পুঁজিবাজারকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তারা। যত কর্মসংস্থান বাংলাদেশে আছে তার 85% হচ্ছে, কমপক্ষে 85% হচ্ছে অনানুষ্ঠানিক। এদেরকে এখন পুনরুদ্ধার না করা যায়, পুনর্বাসন না করা যায়, তাহলে কিন্তু আমরা ওই যে দারিদ্র্য কমিয়ে টেকসই উন্নয়ন মানে সবাইকে অন্তর্ভুক্ত, এদেরকে আবার তাড়াতাড়ি অন্তর্ভুক্ত করতে পারবো। বৈষম্যহীন উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, গ্রিন ডেভেলপমেন্টে আমরা কার্যকরীভাবে সহায়তা দিতে পারবো। পরিবেশকে অগ্রাহ্য করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা ও পরিবেশ বান্ধব প্রকল্পে ঋণ দেওয়ার তাগিদ দেন বক্তারা। এইগুলোকেও আপনার স্ট্যাবিলিটি ইন্ডিকেটরের পার্ট হিসাবে টেনে আনা, একটা বড় করে ফোকাস করে নিয়ে আসা, বিকজ এইগুলো ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির সাথে সরাসরি সম্পর্কিত। এগুলো ইকোনমি টিকবে কি টিকবে না তার সাথে সম্পর্কিত। জলবায়ু ঝুঁকি তহবিল এটার গঠন এবং তাদের যে বার্ষিক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার বাজেট, সেটা 10% কিন্তু আমরা এই তহবিল গঠনের জন্য আমরা সেই নির্দেশনা দিয়ে প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি বৈষম্য কমানোর তাগিদ দেন বক্তারা। জিডিপি দিয়ে অগ্রগতির মূল্যায়ন হয় না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো খেলার খবর। আগামী মাসেই অনুশীলনে ফিরছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার সময় শেষ হতে কয়েক মাস বাকি থাকলেও ক্রিকেটে ফেরার প্রস্তুতিটা ঠিকঠাক মতো নিতে চান সাকিব। ফিটনেস ও ফর্ম আগের জায়গায় নিতে টানা
3 মাস অনুশীলনের পরিকল্পনা তার। ESPN ক্রিক ইনফোর সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার। পারভেজ খোকনের রিপোর্ট। আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ এই বছরের 28 অক্টোবর পর্যন্ত। এরপরই অলরাউন্ডার সাকিব আল হাসান মুক্ত। শুরুতে তার কিছু ম্যাচ মিস হলেও করোনা পরিস্থিতিতে খেলাই হয়নি আর। বাংলাদেশের বেশ কয়েকটি সিরিজ স্থগিত হওয়ার সঙ্গে এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় খুব বেশি সিরিজ মিস হচ্ছে না সাকিবের। আগামী মাস থেকেই নেমে পড়তে চাইছেন অনুশীলনে। জানান নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার আগে নিজেকে খেলার অবস্থানে নিয়ে যাওয়ার জন্য 3 মাসই যথেষ্ট। Supposed to start training from next month, so there will be 3 more months and I'll have good 3 months to prepare myself. I haven't done anything, but those 3 months I think enough time for me to get back into the shape that I needed to be, to be able to play cricket. So that's the plan at this moment. আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার বিষয়ে বলতে গিয়ে নিজের ভুলের কথা আরেকবার স্বীকার করলেন, সঙ্গে সতর্ক করলেন এমন ভুল কেউ যেন না করেন। Now I look back and I realize I think it was, there was some areas that there was my fault and some areas that they misunderstand. But I understand that completely, and I think, as I said, this is part and parcel of our life. গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর প্রায় 10 মাস সাকিব মাঠ থেকে দূরে আছেন। পারভেজ খোকন, 21 টেলিভিশন। অবশেষে মাঠে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL। 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে জনপ্রিয় এই টি-20 টুর্নামেন্টের ত্রয়োদশ আসর। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায় 8 দলের এই আসরের ফাইনাল 8 নভেম্বর। BCCI এর এই অনানুষ্ঠানিক পরিকল্পনা নিয়ে আগামী সপ্তাহে সময়সূচি অনুমোদনের চূড়ান্ত আলোচনায় বসবে IPL গভর্নিং কাউন্সিল। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা ছিল টি-20 বিশ্বকাপ। করোনা ভাইরাসের কারণে আসরটি স্থগিত হওয়ায় IPL এর আয়োজন নিয়ে সম্ভাবনা দেখা দেয়। আবুধাবি, দুবাই ও শারজা এই 3 ভেন্যুতে IPL আয়োজনের পরিকল্পনা করছে BCCI। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। করোনা মহামারীতে রাজধানীর মার্কেট শপিং মলে দূরত্ব বিধির বালাই নেই, মাস্ক পরতেও অনীহা। একদিনে আরো 35 জনের মৃত্যু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল পরিদর্শন কমিটি পুনর্গঠন। মেট্রো রেল প্রকল্পে আক্রান্তদের জন্য 2টি ফিল্ড হাসপাতাল, কাজে যোগ দেওয়ার আগে বাধ্যতামূলক কোভিড পরীক্ষা। বন্যা পরিস্থিতির অবনতিতে বাড়ছে দুর্ভোগ, ফসলের ক্ষতির সাথে বিপর্যস্ত সড়ক যোগাযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।